মন্দির প্রাঙ্গণে একটি জায়গাতে সারদা আর পুরোহিত মশাই বসেছিলেন। বলুন সারদা মা, আপনার কি সমস্যা? বিয়ে নিয়ে আমার সমস্যা। কার বিয়ে? কি সমস্যা? আর কেনই বা সমস্যা, একটু খুলে বলুন। এই সব প্রশ্নের একটাই উত্তর পুরোহিত মশাই, আমার ছেলে রমেশের বিয়ে। আচ্ছা, আমার তো রমেশের কুষ্টি দেখাচ্ছিল যে তার ভাগ্যে বিয়ে আছে কিনা, তাই তো? হ্যাঁ পুরোহিত মশাই, তাই। তাই যদি হয় তাহলে জন্মদিন আর নক্ষত্রটা একটু বলুন, আমি তার কুষ্টিটা দেখে বলে দিচ্ছি। এভাবে বলাতে সারদা সব বিবরণে বলে আর পুরোহিত মশাই তার কুষ্টি দেখতে লাগে। ওদিকে চাষের জমি যাওয়ার পথে প্রসাদের শঙ্করের সাথে দেখা হয়। বাবু, ওদিকে সারদা ম্যাডাম তো মন্দিরে, আর আপনি এদিকে জমির দিকে যাচ্ছেন। সারদা হঠাৎ করে মন্দিরে কেন যাবে? তুমি হয়তো ভুল দেখেছ। আমার চোখ কখনো ভুল দেখতে পারে না বাবু। আমি গিন্নিমাকে মন্দিরেই দেখেছি, তিনি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলেন। হয়তো ছেলের বিয়ের কথা বলছিল। কতবার সারদাকে বোঝায় যে তুমি আগে নিজের ছেলে রমেশ যে চাষের জমিতে কাজ করে আর তোমার আত্মীয়া অনামিকাকে জিজ্ঞাসা করো, সে বুঝতেই চায় না। এ কথা বলে মন্দিরের পথে যেতে লাগে প্রসাদ। ওদিকে মন্দিরে পুরোহিত মশাই রমেশের কুষ্টিটা দেখছিলেন। মা, রমেশের ভাগ্যে বিয়ে আছে, আমি কি সম্বন্ধ দেখব? আমাদের নজরেও একটা খুব ভালো মেয়ে আছে পুরোহিত মশাই। ভালো কথা, তাহলে কন্যারও বিবরণ দেন, আমি তারও কুষ্টিটা দেখে নিই। তাহলে আমরাও জানতে পারবো যে দুজনের বিয়ে হবে কিনা। মেয়েটির নাম অনামিকা পুরোহিত মশাই, আমারই আত্মীয়া, শহরে এসে চাকরি করে। তার উপরন্তু সঙ্গে সঙ্গে সারদা পুরোহিত মশাইকে অনামিকার জন্ম নক্ষত্র এবং সব বিবরণ জানায়। ততক্ষণে প্রসাদও সেখানে এসে হাজির হয়। এসো এসো, তবে আমি তো তোমাকে বলে আসিনি যে আমি পুরোহিত মশাইয়ের কাছে যাচ্ছি। কি করে জানলে? বসো, আমি পুরোহিত মশাইকে অনামিকা আর রমেশের কুষ্টিটা দিয়েছি। নমস্কার প্রসাদ বাবু। নমস্কার পুরোহিত মশাই, আপনি কুষ্টিটা দেখুন, ততক্ষণ সারদার সাথে কথা বলি। আচ্ছা বেশ। এদিকে পুরোহিত মশাই গণনা করতে লাগেন আর ওদিকে প্রসাদ সারদাকে একটু আলাদা নিয়ে গিয়ে কথা বলেন। সারদা, আমি তোমাকে কি বলেছি আর কি করছো? তুমি বলেছিলে রমেশ আর অনামিকার মত নেওয়ার জন্য। তাহলে মতামত না নিয়ে তুমি কুষ্টি দেখাতে কেন এসছো? চাষের জমিতে কাজ করে আমার ছেলে, ওদিকে শহরে কাজ করে অনামিকা, দুজনেই আমাকে বারণ করবে না আমি জানি। সব দিন এক রকমের হয় না সারদা। প্রসাদ এই নিয়ে চর্চা করছিলেনই ততক্ষণে পুরোহিত মশাই দুঃখিত মন নিয়ে সেখানে আসেন। হ্যাঁ মা, প্রসাদ বাবু ঠিকই বলছেন, দিনগুলো আমাদের জন্য অনুকূল নয়। কি হলো পুরোহিত মশাই, এতক্ষণ তো সব ভালো ছিল, হঠাৎ করে দুঃখিত হয়ে পড়লেন কেন? শুনে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু যা সত্যি সেটা বলা আমার যে কর্তব্য। অনামিকা আর রমেশের গণনা যে কিছুতেই মিলছে না, অনেক সমস্যা দেখতে পাচ্ছি। যদি বিয়ে হয় তাহলে যে জীবন উথল পাথল হয়ে যাবে। পুরোহিত মশাই, এখন আপনি আসুন, পরে আমি আপনাকে ডাকবো। ঠিক আছে প্রসাদ বাবু। পুরোহিত মশাই সেখান থেকে চলে যান। সারদা, আমি আবার তোমাকে বলছি, ছেলে রমেশ আর অনামিকার কাছে গিয়ে তাদের মতামতটা নাও। আচ্ছা বেশ, তাহলে চলো এখন চাষের জমিতে গিয়ে ছেলে রমেশের রায় নিই, তারপর শহরে গিয়ে অনামিকার মতামত জানা যাবে। ঠিক আছে সারদা। একথা বলে সারদা আর প্রসাদ সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে শহরে একটি কফি শপে বসে অনামিকা আর শেখর কফি খাচ্ছিল। অনামিকা, এখনো তুমি এই মাসের মাইনেটা পাঠাওনি। এই মাসে যে দেওয়া সম্ভব হবে না শেখর, আমার কিছু কাজ আছে। গ্রামে আমার পরিবার আত্মীয় স্বজনদেরকে জামা কাপড় কিনে দিতে হবে। অনামিকার এই কথা শুনে শেখর ভীষণভাবে ক্ষেপে যায়। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অনামিকা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে চাষের আলে সারদা, প্রসাদ আর রমেশ তিনজন দাঁড়িয়েছিল। মা, বাবা, তোমরা এখানে এসেছো এটাই জানতে না যে আমি অনামিকাকে বিয়ে করতে রাজি কিনা? আমার কথা ছাড়ো, আগে তোমরা অনামিকার মত নাও। সে বাবা আমরা কালকে শহরে গিয়ে জানবো,
আগে তুমি তো বলো। মা, আমি গ্রামে একজন চাষি, আর সে শহরে চাকরি করে। এই পুরো সম্পর্কটা তার উপরেই নির্ভর করে। মা, আগে তোমরা তাকেই জিজ্ঞাসা করো। রমেশের এভাবে বলাতে সেখান থেকে সারদা আর প্রসাদ বাড়ি ফিরে আসে। ওদিকে শহরে দুঃখিত হয়ে জানলার কাছে বসেছিল অনামিকা। তা দেখে অমৃতা তার কাছে যায়। তুই এভাবে দুঃখিত বসে আছিস, তাহলে নিশ্চয়ই শেখর কিছু একটা বলেছে। কি হয়েছে রে? এ মাসের মাইনেটা নিতে এসেছিল সে। আমি বললাম আমার খরচা আছে, দিতে পারবো না, তাই সে রেগে মেগে চলে গেল। আমি তোকে আগেই বলেছিলাম অনামিকা, শেখরকে দেখেই মনে হয় সে খুব টাকার লোভী। তাই তোকে আমি সতর্ক করেছিলাম যে ওর উপরে বিশ্বাস করবি না। যেই সুযোগ পাস তুই শেখরের নিয়ে সেই আজে বাজে কথা বলা শুরু। তুই জানিস না শেখর আমাকে খুব ভালোবাসে। এভাবে বলে সে জানলার কাছ থেকে উঠে চলে যায়। তখন অমৃতা মনে মনে ভাবতে লাগে, লোকেরা বলে ভালোবাসা অন্ধ হয়। সে কথা আমি মানতাম না, কিন্তু অনামিকাকে দেখে সত্যিই লাগছে। এ কথা বলে সে অনামিকার কাছে যায়। অনামিকা বিছানার ওপরে বসেছিল। তারপর অনামিকা আর অমৃতা সাধারণ গল্পগুজব করতে লাগে। তার কিছুক্ষণ পরে সারদা খাবার অনেক কিছু বানিয়ে অনামিকার জন্য নিয়ে এসে তাকে দেয়। সারদাকে দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়। অমৃতা, আমার মাসিমা গ্রাম থেকে এসেছেন, কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয় তো। আচ্ছা বেশ অনামিকা। কথা বলে অমৃতা সেখান থেকে চলে যায়। তারপর দুজনের মধ্যে এদিকে ওদিকের অনেক কথা হয়। অনামিকা, আমি জানি মাসিমা, এতদিন ধরে আপনাকে এখানে ডেকেছি, আপনি কখনো আসেননি। আজকে যখন আপনি নিজে এখানে এসেছেন, তার মানে নিশ্চয়ই আমার বিয়ের কথা বলতে আপনি এসেছেন। তুমি একদম ঠিক বুঝেছ, তোমাকে রমেশের জন্য নিয়ে যেতে এসেছি। তুমি মত দিলে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো। শহরে মানুষ হয়েছি আমি, তারপর গ্রামে গিয়ে একটি চাষি রমেশের সাথে আমি বিয়ে করে নেব, সেটা আপনি কি করে ভাবলেন? অনামিকার কথা শুনে সারদার চোখ ছলছল করে ওঠে। আমাকে ক্ষমা করবেন মাসিমা, আমি শহরে শেখর নামের একটি ছেলেকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। ঠিক আছে অনামিকা, তুমি যাই করো, শুধু সুখে থাকো। এবার আমি আসি। আচ্ছা বেশ, সাবধানে যাবেন, আর মেসোমশাই রমেশকে আমার প্রণাম জানাবেন। সেখান থেকে সারদা মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে। রাত্রিবেলায় সারদাকে দুঃখিত দেখে প্রসাদ আর ছেলে রমেশ তার কাছে যায়। মা, তুমি কেন কষ্ট পাচ্ছ? শহরের মেয়ে একটি গ্রামের ছেলেকে কেনই বা বিয়ে করতে যাবে বলো? তুই কিসের কম বাবা, রামের মতন মানুষ, কর্ণের মতন দানি। তুমি মা, তাই তুমি এরকমটা ভাবছ, কিন্তু অনামিকাও যে এরকমটা ভাববে সেটা সম্ভব নয়। যদি অনামিকা না বলে তাহলে কি অসুবিধা আছে? আমরা অমৃতাকে নিয়ে আসবো বৌমা বানিয়ে। না বাবা, এখন আমি বিয়ে করতে চাই না, বলে রমেশ সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর শীতকাল নামে, আর সময়ের সাথে সাথে শেখরের রাগও অনামিকার ওপরে বাড়তে লাগে। একদিন শেখর অনামিকার গায়ে হাত তোলে। তখন অনামিকার মনে হয় যে শেখরের কিছু একটা মাথায় গণ্ডগোল আছে। সে নিজের মাসিমা সারদার কাছে চলে আসে। ক্ষমা করে দেবেন মাসিমা, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি। আমি রমেশকে বিয়ে করতে চাই। বাবা, আমি এটা চাই না। আমি সবসময় তোমাদের ছেলে হয়ে থাকতে চাই, কিন্তু তুই আমাদের ছেলে নোস। সারদার কথা শুনে রমেশ অবাক হয়ে যায়। মা, যেই আমি বললাম যে বিয়ে করতে চাই না, তুমি সঙ্গে সঙ্গে আমাকে এই কথাটা বলে ফেললে। হ্যাঁ বাবা, সারদা যা বলেছে সেটা সত্যি। সারদা তোমার মা নয়, তোমার মায়ের নাম অন্নপূর্ণা। সে আমার প্রথম স্ত্রী ছিল। কথা শুনে রমেশ কান্নাকাটি করতে লাগে। না বাবা, কথা কখনো বলবে না যে ইনি আমার সৎ মা, ইনি আমার নিজের মা। অনামিকাকে আমি যদি বিয়েও করি, তাও কিন্তু মা ছেলের সম্পর্ক এরকমই থাকবে। হ্যাঁ বাবা, ঠিক আছে মা, আমি অনামিকাকে বিয়ে করব। তার কথা শুনে সবাই খুব খুশি হয়। পুরোহিত মশাই ভালো মুহূর্ত দেখেন। নক্ষত্র দেখে তিনি ভোর 4টের মুহূর্ত দেন। শীতকালের সময় আশেপাশে কেউ নেই, বাইরে তুষার বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় রমেশ অনামিকার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তা দেখে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। আর এভাবে সারদা নিজের পছন্দের মেয়ে অনামিকার সাথে নিজের ছেলে রমেশের বিয়ে সম্পন্ন করায়।
এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। বাইরে আকাশে তখনও অন্ধকার। শাশুড়িমা সারদা ডাইনিং টেবিলে বসে নিজের জন্য গরম গরম ভাত বেড়ে তার মধ্যে একটু আচার দিয়ে মেখে খাচ্ছিল। ঠিক সেই সময় বৌমা অনামিকা উঠে হলে আসে, দেখে শাশুড়িমা সারদা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। সে খুব অবাক হয়ে যায়। মা, আপনি এত তাড়াতাড়ি খাবার খাচ্ছেন, হঠাৎ করে কি হলো? ঘাড়ে ভূত টুত চাপলো নাকি? কোনো ভূত টুত চাপেনি আমার ওপরে। খিদে পেয়েছিল তাই খাবার খাচ্ছি। সেসব ছাড়ো এখন। ওই লাঞ্চ বক্সের পাশে দেখো একটা টর্চ লাইট রাখা আছে, সেটা একটু নিয়ে এসো তো। খাবার শেষ হলে আমি একটু বাইরে যাব। কথা বলে সারদা আবার খাবার খেতে লাগে। লাঞ্চ বক্সও বানিয়ে নিয়েছেন? তার মানে প্রত্যেকদিন আমার ওঠার আগেই আপনি রান্না বান্না করে পুরো রান্নাঘর নোংরা করে রাখবেন? সেসব এখন কথা বলার আমার কাছে সময় নেই। যাও গিয়ে লাঞ্চ বক্স আর টর্চটা নিয়ে এসো। খাবার শেষ হলেই আমাকে আবার বাইরে যেতে হবে। এভাবে বলাতে অনামিকা বেশি উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে রান্নাঘরে চলে যায়। সারদা উঠে দাঁড়ায় এবং চারিদিকে দেখতে লাগে। বললাম যে তাড়াতাড়ি করে রাখা আছে, টর্চ লাইটটা নিয়ে এসো। এখনো সে আনলো না। জানি না টর্চ লাইটই বানাচ্ছে নাকি। প্রত্যেক দিনের জন্য সুদখোরদের হাতে আমি ধরা পড়ে যায়। ও বৌমা, কোথায় গেলে? এভাবে সে বলে। ততক্ষণে বৌমা অনামিকা গরম গরম লাঞ্চ বক্স আর টর্চ লাইট নিয়ে সেখানে এসে হাজির হয়। তাকে দেখে সারদা একটু রেগেমেগে বলে, ঘরের ভেতরে তো কেউ নেই, একটা ছোট্ট জিনিস আনতে এতখানি সময় লাগলো? হ্যাঁ না না মা, আপনি যেখানে বলেছিলেন আমি সেখানেই আনতে গেছিলাম। লাঞ্চ বক্স তো ছিল কিন্তু টর্চ লাইট ছিল না। চারিদিকে খোঁজার পরে আমি পেলাম, তবে নিয়ে এলাম। তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনি এত ভোর ভোর কোন কাজের জন্য যাচ্ছেন বলুন তো? বাবাকে জানাননি না আপনি? আরে বৌমা, দেখছি খুব প্রশ্ন করছো। তুমি আমার শাশুড়ি নও, আমি তোমার শাশুড়ি, বুঝেছো? সেটা তো আমি ভালো করে জানি মা। তুমি জানো তো? তাহলে নিজের বাউন্ডারির ভেতরেই থাকো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি যা বলবো করতে সেটা করতে হবে, বেশি প্রশ্ন করো না। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলে দিও আমি শহরে গেছি কাজের সূত্রে। একথা বলে এসে অনামিকার হাত থেকে লাঞ্চ বক্স আর টর্চ লাইট নিয়ে প্রথমে একটু অবাক হয়ে চারিদিকে দেখে, তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনামিকা শাশুড়িমাকে এভাবে যেতে দেখে ভাবতে লাগে, সে কি আমার কিপ্টে শাশুড়িমা? এর আগে তো কখনো এরকমটা করেনি। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করে টিফিন বক্স নিয়ে নিজে আচার দিয়ে ভাত খেয়ে শাশুড়িমা বেরিয়ে গেলেন। এটা বিশ্বাস তো আমি করতে পারছি না। কিছু একটা গন্ডগোল আছে। তার উপরে উনি বললেন যদি আমার নিয়ে কেউ জিজ্ঞাসাবাদ করে, তার মানে নিশ্চয়ই কেউ জিজ্ঞাসা করবে। অনামিকা ভাবছিলই ততক্ষণে শ্বশুর মশাই প্রসাদ সেখানে আসেন। বৌমা, তোমার শাশুড়িকে দেখেছ? আসলে বাবা, শাশুড়ি মা গরম গরম রান্না করে লাঞ্চ বক্স নিয়ে তিনি শহরে কাজের জন্য গেছেন। অনামিকার কথা শুনে প্রসাদ ভীষণ অবাক হয়ে যায়। কি যে বলো অনামিকা, তোমার কিপ্টে শাশুড়ি মা খাবার বানিয়ে প্যাক করে শহরে গেছে কাজ খুঁজতে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমার কিপ্টে শাশুড়ি মার কথাই তো বলছি, যে সবসময় এত কিপ্টেমি দেখায়। এমনিতে তো উনি একটা টাকাও খরচা করেন না। আমি জানি উনি সারা শহর হেঁটে হেঁটে কাজ করবেন, তাই জন্য তো ওনার বাড়ি ফেরতেও বেশ রাত্রি হয়ে যায় প্রতিদিন। লক্ষ্য করেছেন? হ্যাঁ বৌমা, সে আমার ঘুমিয়ে যাওয়ার পরে বাড়ি ফেরে আর ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তো কাজ করছে, করতে দেন। এমনিতেও আমার মনে হয় না তোমার কিপ্টে শাশুড়ি মা শহরে যাচ্ছেন কাজ করার জন্যে আর সেখান থেকে হেঁটে হেঁটে ফিরছেন। আমারও তো তাই মনে হচ্ছে বাবা। যাবার সময় বলে গেলেন যদি কেউ এসে জিজ্ঞাসা করে তাহলে বলে দিও যে আমি শহরে গেছি কাজের সূত্রে। কিন্তু আমি এটা বুঝে উঠতে পারলাম না যে এরকমটা কেন বলতে বললেন। কিন্তু তার কখনো কখনো কিপ্টেমি দেখে আবার বিশ্বাস করতে ইচ্ছেও হয়। ছাড়ো বৌমা, যে গেছে তাকে যেতে দাও। আমার জন্য একটা গরম কফি নিয়ে এসো তো। এক্ষুনি আনছি বাবা। একথা বলে অনামিকা কফি আনার জন্য রান্নাঘরে চলে যায়। তখন প্রায় সকাল 10টা বেজে গেছে। প্রসাদ বাড়ির সামনে বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। গোলদারির দোকানের মনোহর তাদের বাড়িতে আসে। কি ব্যাপার মনোহর, এর আগে তো আমাদের বাড়ি আসোনি? সারদা ম্যাডাম এমন পরিস্থিতি করেছে তাই এলাম।
উনি 1 বছর আগে 50,000 ধার নিয়েছিলেন। যখনই জিজ্ঞাসা করি তখনই আজ নয় কাল দেব বলে কথাটাকে এড়িয়ে যাচ্ছেন। এবার বলুন আমি কি করি? কার নিয়ে বলছো? ওই কিপ্টে শাশুড়ি মা সারদার নিয়ে? হ্যাঁ বাবু। কি করে ওই কিপ্টে শাশুড়ি মার ওপরে বিশ্বাস করে 50,000 টাকা দিলে? হ্যাঁ, ঘাড়ে বোধহয় ভূত টুত চেপেছিল, আমার জানি না। এবার আপনি সাহায্য করুন। পরিবার লোকেরা জানতে পারলে যে আমাকে তারা ছাড়বে না। আচ্ছা বেশ মনোহর, সারদা এখন শহরে গেছে, সে ফিরে এলে কথা বলবো। এভাবে বলাতে মনোহর প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। ততক্ষণে অনামিকা প্রসাদের কাছে আসে। বাবা, জলখাবার হয়ে গেছে, এসে খেয়ে যান। একথা হচ্ছিলই ততক্ষণে চিটফান্ড করা পার্বতী তাদের বাড়িতে আসে। অনামিকা, সারদাকে ডাকো। শাশুড়ি মা তো নেই, শহরে গেছে কাজের সূত্রে। সে বলেছিল 50,000 টাকা সে তোমাকে দিয়ে যাবে আমাকে দেওয়ার জন্য, সেটা একটু দাও তো। কে? আমার কিপ্টে শাশুড়ি? সে আমাকে দেবে 50,000 টাকা? এরকমটা আপনি ভাবলেন কি করে? অনামিকা, তোমার শাশুড়ি গত 1 বছর আগে আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল। সে যে বলল তুমি নাকি এ নিয়ে সব জানো। শোনো পার্বতী, সারদা তো ভীষণ কিপ্টে। সে যে ধার নিয়েছে সে কথা আমরা জানি না, তাকে ফিরে আসতে দাও, কথা বলবো। এভাবে বলাতে পার্বতী সেখান থেকে চলে যায়। প্রসাদ আর রমেশ ডাইনিং টেবিলে বসে জলখাবার খেতে লাগে। বাবা, আমাদের কিপ্টে মায়ের নিয়ে একটা কথা বলতে চাই আমি। তোমারও কি পাওনাদারেদের সাথে দেখা হয়েছিল? সুদখোরদের কথা বলছো তুমি? আরও কত লোক আছে বাবা? গোলদারি দোকানের মনোহর আর চিটফান্ডের পার্বতী। আমার অফিস বয় চন্দনও বাবা। সে বলেছিল বেশি সুদ দেবে, তাই জন্য গত বছর 50,000 টাকা নিয়েছিল। বলেছিল আজ নাকি আমার হাতে টাকা ফিরিয়ে দেবে। আজ অফিসে আমার সম্মান মাটিতে মিশে গেল বাবা। এই কৃপণ মহিলা সবার কাছে এত টাকা নিচ্ছে কেন, আর এত দেরিতে বাড়ি ফিরছে বা কেন? দাঁড়াও, আজকে তাকে বাড়িতে ফিরতে দাও। এদিকে ঘরের মধ্যে এসব চর্চা হচ্ছিল, আর ওদিকে কিপ্টে সারদা গ্রামবাসীদের নজর থেকে পালিয়ে সোজা জঙ্গলে গিয়ে গাছের ওপরে চেপে আরাম করে বসে বসে খাবার খাচ্ছিল। রাত্রিবেলায় বাড়ি ফিরে যখন সে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে, সে দেখে সব বাসনকোসন খালি পড়ে আছে। ঠিক সেই সময় প্রসাদ, রমেশ আর অনামিকা সেখানে এসে পড়ে। কি বৌমা, তুমি রান্না করনি? আজ সে বাড়িতে আগুনটাও জ্বালায়নি। কেন, গ্যাস শেষ হয়ে গেছে বুঝি? মনোহর, পার্বতী, চন্দন সবাই এসে এত ভালোভাবে খাইয়ে গেছে না, তাই বুঝি বৌমা রান্না করেনি? আগে বলো, যে টাকাটা তুমি ধারে নিয়েছিলে সেটার তুমি কি করেছো? আমি সেই টাকাটাকে ওল্ড এজ পেনশনে ভরেছি। এবার যখন তারা বাড়িতে আসবে তাদেরকে তুমি কি জবাব দেবে? বৌমা, তাদেরকে গিয়ে বলো আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে, কিপ্টে শাশুড়ি মা ডেকেছে। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। ওদিকে তারা একথা বুঝে উঠতে পারছিল না যে কৃপণ শাশুড়ি মা কিসের নেমন্তন্ন খাওয়াবে। ঠিক তার পরের দিন মনোহর, পার্বতী আর চন্দন সারদার বাড়িতে বসেছিল। অনামিকা 3 জনের জন্য 3টে কাগজ এনে তাদের দেয়। ওই কাগজে তোমাদের পছন্দের মাংস, মাটন, এগ, ফিশ আরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস লেখা আছে। তাদের ওপরে গিয়ে তোমরা টিক করে দাও, নেমন্তন্নর সাথে সাথে তোমরা টাকাও পাবে। এভাবে বলাতে তারা 3 জনেই ভালো করে কাগজ না পড়েই সঙ্গে সঙ্গ টিক করতে লাগে, আর কাগজটা সারদার হাতে তুলে দেয়। সেই টিক করা কাগজগুলো পেয়ে সারদা মনে মনে ভীষণ আনন্দিত হয়। কিছুক্ষণ পরে অনামিকা সঙ্গে করে ছোট ছোট ঝুড়ি নিয়ে আসে আর তাদেরকে দেয়। তা দেখে সকলেই ভীষণ অবাক হয়ে যায়। এবার খাওয়া শুরু করো। সেই ঝুড়িগুলোকে হাতে নিয়ে তারা যেই না খোলে, সেই একটার থেকে মুরগি বেরিয়ে আসে, অন্যটার থেকে একটা মাছ লাফিয়ে বেরিয়ে আসে, আর আরেকটার থেকে একটা বেড়াল বেরিয়ে আসে। দেখা মাত্রই সকলে ভীষণভাবে ক্ষেপে যায় আর সারদাকে গালাগালি দিতে লাগে। সত্যি আপনারা খুব সরল। আপনারা বিশ্বাস কি করে করলেন যে আমার কিপ্টে শাশুড়ি মা নেমন্তন্ন খাওয়াবে? হ্যাঁ, এবার ইনি নেমন্তন্ন খাইয়ে দিয়েছেন, আপনারা যেতে পারেন। আমাদের টাকা ফিরিয়ে দাও, চলে যাব আমরা। তোমরা বলেছো টাকা পেয়ে গেছি, আর কাগজে টিক মেরে দিয়েছো। একথা বলে টিক মারা কাগজগুলোকে সারদা তাদেরকে দেখায়।
তা দেখা মাত্রই তিনজনেই ভীষণভাবে রেগেমেগে সারদার বাড়ি থেকে চলে যায়। তা দেখে কিপ্টে শাশুড়ি ভীষণ হাসে আর তিনজনকেই বোকা বানিয়ে তাদের ৫০,৫০,০০০ টাকা সে ঠকিয়ে নেয়। নিজের কৃপণতার কারণে সে কাউকে টাকা ফিরিয়ে দেয় না। উপরন্তু নেমন্তন্নর নাম করে সে সবাইকে বাড়িতে ডাকে। নেমন্তন্ন খাওয়ানো তো দূরের কথা, সে সবাইকে কাগজ দেয় যার মধ্যে লেখা ছিল যে সে সবার ঋণ ধার শোধ করে দিয়েছে এবং বোকা বানিয়ে সবার সাইন নিয়ে নেয়। এভাবে সবাইকে ঠকিয়ে সে কাগজে সাইন করিয়ে নেয় এবং নিজেকে ঋণ ধার থেকে মুক্ত করে নেয়। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। যদি এখনও আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো নিশ্চয়ই করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।